সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সিলেট বোর্ড 2025 সালে যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে দেখবো যে আমাদের আসলে প্রথম এমসিকিউটা কিসের উপর বেস করে করা হয়েছে। আমরা যদি দেখি আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনের উপর বেস করে করা হয়েছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে এই স্কোয়ার একটি কি ধরনের ম্যাট্রিক্স। এই স্কোয়ার এটা কি ধরনের ম্যাট্রিক্স। এখন এক্স স্কোয়ার হইতে পারে একটা অবেদঘাতী ম্যাট্রিক্স, হইতে পারে সমঘাতী ম্যাট্রিক্স, হইতে পারে শূন্যঘাতী ম্যাট্রিক্স, হইতে পারে অভেদক ম্যাট্রিক্স। সেটা ডিপেন্ড করবে প্রধান কর্ণের ভুক্তিগুলার কি ওয়ান যদি হয়, বাকিগুলো যদি জিরো হয় তাহলে সেটা হয়ে যাবে অভেদক ম্যাট্রিক্স। যদি সবগুলো ভুক্তি শূন্য হয় তাহলে হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর যদি সমঘাতী হইতে হয় তাহলে কি করতে হবে, এটাকে স্কোয়ার করলে আবার যে ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে ওইটা পাওয়া লাগবে। আর অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে ওইটাকে স্কোয়ার করলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। আমরা তো এটা জানি, রাইট? সো আমরা এখান থেকে ক্যালকুলেশন না করে ভাইয়া এমসিকিউ ক্লাসিফিকেশন দেখাইছি কিভাবে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকলে কিভাবে আমরা বুঝবো এটা একটা অবেদঘাতী নাকি সমঘাতী নাকি শূন্যঘাতী নাকি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা বোঝার ওয়ে ভাইয়া একটা এক্সাম্পল নিই। ধরেন এ একটা ম্যাট্রিক্স, একটা ভাইয়া ম্যাট্রিক্স। এখন এর উপাদানগুলো দেওয়া আছে আপনাকে এ, বি, সি, ডি। যদি এরকম দেওয়া থাকে ভাইয়া, আপনাকে বলছিলাম যদি প্রধান কর্ণের যে মুক্তিগুলো আছে এ আর ডি, এটা যোগফল যদি এটা যোগফল যদি ওয়ান হয়, এটা যোগফল যদি ওয়ান হয় এবং এবং এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল যদি এ হয়, অথবা ডি স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল যদি ডি হয়, তাহলে ভাই এটা বলছিলাম কার, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন। ভাই আমরা যখন এখানে পড়ছিলাম তখন ভাই এটা বলে দিয়েছিলাম এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের কন্ডিশন। বলছিলাম কিনা ভাইয়া? ওকে, যদি আমি বলছিলাম এ প্লাস ডি এর ভ্যালু যদি জিরো হয়, এ প্লাস ডি এর ভ্যালু জিরো হয় এবং এ স্কোয়ার প্লাস বিসি অথবা ডি স্কোয়ার প্লাস বিসির ভ্যালু যদি ওয়ান হয়, তাহলে আমরা এটাকে বলতে পারবো এটার ভ্যালু যদি ওয়ান হইতো, এ স্কোয়ার প্লাস বিসি অথবা ডি স্কোয়ার প্লাস বিসির ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটাকে আমরা বলছিলাম ভাইয়া অবেদঘাতী, রাইট? আর আমরা শূন্যঘাতীকে বলছিলাম বলছিলাম এ প্লাস ডি এর ভ্যালু যদি জিরো হয় এবং এবং এ প্লাস ডি এর ভ্যালু যদি জিরো হয় এবং এ স্কোয়ার প্লাস বিসির ভ্যালু যদি জিরো হয় অথবা ডি স্কোয়ার প্লাস বিসির ভ্যালু যদি জিরো হয়, তখনই আমরা বুঝে ফেলবো এটা কোন ধরনের ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা একটু আমাদের এমসিকিউটা মিলাই। দেখেন এই কর্ণের উপাদান এ আর ডি এর যোগফল জিরো হয় এবং এ স্কোয়ার করলে আসে এ স্কোয়ার, আর এই যে বি এবং সি গুণ করলেও আসে মাইনাস এ স্কোয়ার, এই দুটো যোগ করলে কত আসবে, জিরো হবে। তাহলে আমরা এটা দেখে বলতে পারবো ভাইয়া এটা হচ্ছে একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। ভাই ক্লিয়ার কিনা? ভাই ক্লিয়ার কিনা? ওকে, তাহলে ভাইয়া আমাদের আসলে ক্লাসিফিকেশনের সাথে সাথে আমাদের শর্তগুলো একটু মনে রাখতে হবে। ভাইয়া ভাইয়া আমার লেকচারে দেখবেন যে আপনাদের ওখানে ক্লাসিফিকেশনের উপর আমি লেকচার রাখছি, আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সো এটা যদি পারেন তাহলে ইজিলি এমসিকিউটা পারবেন। চলো আমরা পরবর্তী এমসিকিউটা একটু দেখি। আমাদের পরবর্তী এমসিকিউটা ম্যাট্রিক্স থেকে দেওয়া হয়েছে। বলছে একটা ম্যাট্রিক্সের নির্ণয়কের মান, এটা নির্ণয়কের চিহ্ন হবে ভাইয়া, এটা ভুল দেওয়া আছে। এটা নির্ণয়কের চিহ্ন হবে, এখানে ডাবল চিহ্ন উঠে গেছে। ওকে, তার মান হচ্ছে টু। তাহলে এ এর মান কত? ভাইয়া আমরা সবাইকে নির্ণয়কের মান বের করতে পারি না? আমরা সবাইকে নির্ণয়কের মান বের করতে পারি না? আমরা সবাই নির্ণয়কের মান বের করে আমরা তাদের ক্যালকুলেট করতে পারি, হাতে কলমে করতে পারি। তাহলে আমরা বলছি প্রথমে যদি ওয়ানকে ধরি, ওয়ানকে ধরলে এ বরাবর গুণ, থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, আর টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু, প্লাস ওয়ানকে যদি পরবর্তী হচ্ছে মাইনাস, মাইনাস ওয়ানকে যদি ধরি ওয়ানকে যদি ধরি তাহলে আসবে এ বরাবর ক্রস, এ বরাবর ক্রস, রাইট? তাহলে দুই একে দুই, দুই একে দুই, মাইনাস ওয়ান ইন্টু এ, তাহলে এ, প্লাস পরবর্তী ওয়ানকে যদি ধরি, এটাকে যদি ধরি তাহলে এটা বাদ, এটা বাদ, রাইট? এটা বাদ, এটা বাদ, তাহলে টু ইন্টু টু ফোর, আর থ্রি ইন্টু এ, তাহলে থ্রি এ ইকুয়াল কত আছে ভাইয়া, টু। কোথায় বুঝতে পারছি কিনা? এখন দেখেন এটা এখান থেকে আসবে ওয়ান, এখান থেকে আসবে ওয়ান, এখান থেকে আসবে মাইনাস টু প্লাস এ, এখান থেকে আসবে প্লাস ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু। এখানে দেখেন এই যে ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফোর, মাইনাস ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস থ্রি, তাহলে এটা হচ্ছে মাইনাস টু এ। তাহলে এখান থেকে যদি মাইনাস টু এর পাশে নিই প্লাস টু, তাহলে প্লাস ফোর, ফোর ফোর কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এই ইকুয়াল আসতেছে কত, ওয়ান বাই টু। ভাইয়া এই ইকুয়াল কত আসতেছে, ওয়ান বাই টু। এই ক্যালকুলেশন আশা করি সবাই পারেন, এটা নিয়ে আসলে বেশি কথা বলার নাই। ওকে, পরবর্তী একটা এমসিকিউ দেখি। ভাইয়া একটা নির্ণায়ক, এখানেও নির্ণায়কের চিহ্ন হবে, কোশ্চেনগুলো ম্যাট্রিক্সের চিহ্ন উঠে গেছে। ওকে ভাইয়া, তো এখানে একটা নির্ণায়ক দেওয়া হয়েছে, বলছে এটার মান কত। ভাইয়া এখানে আমরা যদি একটু ভালোভাবে দেখি, এখানে আছে এল এম এন, তিনটা জিনিস আছে। এখন যদি এদিকে তাকান, এই কলামের সকল যুক্তির মান সেম, এই কলামের সকল যুক্তির মান সেম। এখানে এখানে এল আছে, এম আছে, আর এনটা হচ্ছে এখানে, এখানে এম আছে, এন আছে, আর এলটা আছে এখানে, এখানে এন আছে, এল আছে, এমটা এখানে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি, কলাম নম্বর ওয়ানের সাথে কলাম নম্বর থ্রি যোগ করলে আমরা জানি নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে কি হয়ে যাবে, এল এম প্লাস এন, এখানে হয়ে যাবে এল প্লাস এম প্লাস এন, এখানে হয়ে যাবে
এল প্লাস এম প্লাস এন, বাকি ওয়ান ওয়ান ওয়ান, আর এখানে হবে এন এল এম। ভাইয়া আমি এখানে যদি এন এল এল প্লাস এম প্লাস এন যদি কমন নিই, তাহলে এখানে কত হয়ে যাবে ভাইয়া? ওয়ান ওয়ান ওয়ান, এবং পরবর্তী কলামও ওয়ান ওয়ান ওয়ান, পরবর্তী হচ্ছে এন এল এম। এখন আমরা জানি যে কোনো একটা নির্ণয়কে যে কোনো দুইটা রো বা কলামের মান যদি একই হয়, ওই নির্ণয়ের মান কত হয়ে যাবে ভাইয়া? শূন্য হয়ে যায়। তাহলে আমরা ইজিলি এটা বের করে বলতে পারবো শূন্য। কথা বুঝতে পারছি কিনা ভাইয়া? আশা করি এটা ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। তাহলে ম্যাট্রিক্স থেকে আমার মনে হয় এই তিন ধরনের আরেকটা এমসিকিউ আছে, আরেকটা এমসিকিউ আছে ভাইয়া। আমরা 2/2 এর ইনভার্স ম্যাট্রিক্স দেখছি, রাইট? আমরা জানি কি কোনো ম্যাট্রিক্সকে যদি একবার ইনভার্স করা হয় তাহলে পাওয়া যায় এ ইনভার্স, আবার যদি ইনভার্স করা হয় তাহলে ওই মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ওই মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, এটা তো আমরা জানি। তাহলে এখানে দেওয়া আছে এ ইনভার্স ম্যাট্রিক্স, আমি যদি তাকে আবার ইনভার্স করি তাহলে কি আমরা বলতে পারি কিনা মূল ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে? তাহলে আমাদেরকে এই যে এ ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে আর আমাদেরকে জানা যাচ্ছে এ ম্যাট্রিক্স, তাহলে আমরা জাস্ট এটাকে আবার ইনভার্স করবো। তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাডজয়েন্ট বের করতে হবে, অ্যাডজয়েন্ট আমরা শর্টকাটে বের করতে পারি, এবং নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে নির্ণায়কের মানটা বের করে ফেলি, নির্ণায়কের মানটা বের করে ফেলি। 3 দুগুণা 6 মাইনাস মাইনাস ওয়ান 5, তাহলে আসবে 1। তাহলে নির্ণায়কের মান কত আসবে ভাইয়া? 1। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কি জানি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি জানি ভাইয়া? কি বলছিলাম? এই বরাবর স্থানের পরিবর্তন, এই বরাবর কিসের পরিবর্তন হবে? স্থানের পরিবর্তন। তাহলে এখানে আসবে 2 আর এখানে আসবে কত? 3। এই বরাবর চিহ্নের পরিবর্তন, এই বরাবর কিসের পরিবর্তন? চিহ্নের পরিবর্তন। এখানে আসবে তাহলে +5, এখানে আসবে 1, আর 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই আসবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 2513, 2513। তাহলে অ্যান্সার নাম্বার কত ভাইয়া? বি। আশা করি বুঝতে পারছি না? আশা করি বুঝতে পারছি না? সো ভালো ভালো কোশ্চেন আসছে কিছু 2026 সালে সিলেট বোর্ডে। আসলে ভাইয়া তাহলে আমরা এর আগে 4টা এমসিকিউ দেখছি, 4টা এমসিকিউ সবগুলো কোথা থেকে আসছে ভাইয়া? ম্যাট্রিক্স থেকে। এই প্যারামিটারটা আমরা কোশ্চেন থেকে বুঝতে পারছি যেটা সরলরেখা থেকে আসছে, রাইট? তো আমাদেরকে দুইটা দুইটা ইয়ে দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 3√3/2। এটা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে ভাইয়া। ভাইয়া আমি কিন্তু ক্লাসে কয়েকটা কথা বলছিলাম, দেখে অ্যান্সার করা যায় কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ক্যালকুলেশন না করে দেখে অ্যান্সার করা যায়। পোলার স্থানাঙ্ক মানে কি ভাইয়া? আর এবং থিটা, আর এবং থিটা। এখন অপশানে যদি তাকান, এখানে ম্যাক্সিমাম জায়গায় আর ভ্যালু 3 থাকার কথা, 3 থাকার কথা। মাইনাস আর ভ্যালু কিন্তু মাইনাস হবে না, কারণ আমরা জানি আর ইকুয়াল √(x² + y²), আর রুট থেকে এখানে কখনো নেগেটিভ বের হবে না ভাইয়া। তাহলে আর ভ্যালু হবে পজিটিভ, হয় বি নাম্বার অ্যান্সার নাহলে এ নাম্বার অ্যান্সার। এখন 2 নম্বর কথা হচ্ছে এখানে দেখেন এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, দ্যাট মিন্স এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে হলে অ্যান্সার আমরা জানি এটা 0 থেকে বড় 90 থেকে ছোট হবে। এখন অপশনে দেখি কোনটা 0 থেকে বড় 90 থেকে ছোট, আর দুটো অপশন সেম। তাহলে এখানে একটা মিস্টেক হচ্ছে, যে কোনো একটার আগে একটা মাইনাস ছিল, শিওর থাকেন। তাহলে ধরেন এটা বি এর আগে যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার নাম্বার হবে ডি। কথা বুঝতে পারছি কিনা? কারণ প্রথম চতুর্ভাগে অবশ্যই 0 থেকে 90 ভিতরে হবে। আর এখানে দেখেন তো অপশনে π/3 দেওয়া আছে, কত দেওয়া আছে ভাইয়া? π/3, π/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে হবে। আসলে বুঝতে পারছেন এটা? চলেন আমরা এরপরে এমসিকিউ দেখি। ভাইয়া এটা হচ্ছে অন্তর্বিভক্ত থেকে। ভাইয়া আপনাদেরকে অন্তর্বিভক্ত আমি শর্টকাট দেখাইছিলাম, অন্তর্বিভক্ত কি দেখাইছিলাম? শর্টকাট দেখাইছিলাম ক্লাসে। ওকে ভাই, এখানে একটু যদি খেয়াল করেন, এ বিন্দু দেওয়া আছে 1,3, আর বি বিন্দু কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 6,7। আর এটা কত অনুপাতে বিভক্ত করছে? 2:3 অনুপাতে। ভাইয়া এই যে অনুপাতটা, ব্যাপারটা কি আমরা বুঝি? অনুপাত ব্যাপারটা বুঝি ভাইয়া? আমি একটু একটু জাস্ট এখানে নোট ডাউন করি। ধরেন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি বিন্দুটা আমাকে 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এর মানে কি ভাই? আমরা বলছিলাম যে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাতটাকে M1 বলছিলাম, মনে আছে কিনা? আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাতকে আমরা M2 বলছিলাম। ভাই এই যে M1 M2, এটার মিনিংটা আসলে কি? এটা মানে এম মানে কি? এম মানে হচ্ছে ভাইয়া, এম মানে হচ্ছে কি, ধরেন আপনাকে এখানে কত ভাগ আছে? 2 ভাগ। এখানে কত ভাগ আছে? 2 ভাগ। আর এই পাশে কত ভাগ আছে? 5 ভাগ। টোটাল কত ভাগ? 7 ভাগ। মানে এ আর বি কে সমান 7 ভাগে ভাগ করেছে, তাহলে সমান 7 ভাগে ভাগ করি। এদিকে হচ্ছে 2 ভাগ, 1 2 3 4, এই দেখেন টোটাল এটাকে সমান 7 ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু আপনাকে এই সমান 7 ভাগে ভাগ করার পর সকল বিন্দুর অবস্থান জানতে চায় না, আপনাকে জানতে যাচ্ছে প্রথম বিন্দু থেকে 2 ভাগ পরে বিন্দুটা কত, 2 ভাগ পরে বিন্দুটা কত, অথবা দ্বিতীয় বিন্দু থেকে 5 ভাগ আগের বিন্দুটা কত হবে। কথা কি একই না? কথা কি একই না? দ্যাট মিনস আমি এখানে সবসময় এই পুরো রেখাটা সমান কয়েকটা ভাগে ভাগ করি। আমি সব ভাগের বিন্দুটা জানতে চাই না, আমি একটা নির্দিষ্ট রেশিও অনুপাতে বিন্দুটা জানতে চাই। যেমন আমাকে এখানে দেওয়া আছে 2:3, কত অনুপাত? 2:3। দ্যাট মিনস আমার এই টোটাল রেখাটাকে কত ভাগে ভাগ করছে? সমান 5 ভাগে। কত ভাগে? সমান 5 ভাগে। আমাকে বলছে প্রথম বিন্দু থেকে 2 ভাগ পরে বিন্দুটা কত, অথবা দ্বিতীয় বিন্দু থেকে 3 ভাগ আগের বিন্দুটা কত, সমান 3 ভাগ আগের বিন্দুটা কত। তাহলে একটু খেয়াল করেন এখানে কত আছে ভাইয়া? এখানে x1 এর ভ্যালু কত আছে? 1। আর এখানে কত আছে? 6। তাহলে কি আমরা এখান থেকে যদি এদিকে মুভমেন্ট করি কত বৃদ্ধি পাবে ভাইয়া? 5 বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে ভাইয়া? 5 বৃদ্ধি পাবে। টোটাল কত অংশের জন্য ভাইয়া? 5 অংশের জন্য। তাহলে এক অংশের জন্য কত করে বৃদ্ধি পাওয়া উচিত? এক অংশের জন্য 1 করে বৃদ্ধি পাওয়া উচিত। তাহলে এখান থেকে এখানে সমান হারে বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে কত অংশ ভাইয়া? 2 অংশ। তাহলে এক অংশের জন্য 1 হয়, 2 অংশের জন্য কত হবে? 2 বৃদ্ধি পাচ্ছে, তাহলে যোগ করতে হবে। 1 এর সাথে 2 যোগ করলে কত আসবে? 3। তাহলে সি এর x1 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে অপশন নম্বর এ অথবা সি। এরপর আমরা সেকেন্ড অপশনে যাই। এখানে y1 এর ভ্যালু দেওয়া আছে -3, y1 এর ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া? -3।
আমি যদি এখান থেকে এইদিকে আসি তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 7, তাহলে কি বৃদ্ধি পেয়েছে না ভাইয়া? কত বৃদ্ধি পেয়েছে? 10 বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 10 বৃদ্ধি পেয়েছে। কত অংশের জন্য ভাইয়া? টোটাল 5 অংশের জন্য। তাহলে সমান এক অংশের জন্য কত করে বৃদ্ধি পাবে? 2 করে। আর এ থেকে সিটা আসলে আমার কত অংশের জন্য বৃদ্ধি পাবে? 2 অংশের জন্য। তাহলে এক অংশের জন্য 2 হয়, 2 অংশের জন্য কত হবে ভাইয়া? 4 হবে। তাহলে যোগ করা লাগবে না, -3 + 4, তাহলে কত আসবে ভাইয়া? 1। তাহলে 3,1 অপশন যেটা সেটা হচ্ছে এ নাম্বার, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আসলে শর্টকাটটা বুঝতে পারছেন না ভাইয়া? তো আপনি যত ভালোভাবে বেসিকটা মাথায় রাখবেন তত ভালোভাবে এই এমসি গুলো পারবেন। ক্লিয়ার কিনা ভাইয়া? ওকে, পরবর্তী কোশ্চেন একটু দেখি। এটা আমাদের আসলে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বিন্দু হবে, বিন্দু হবে, বিন্দু। এবিসি 3টা বিন্দু দেওয়া আছে। ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল কত হবে? ভাই ক্ষেত্রফলের আমরা কি এই যে বাংলা প্রসিডিওর শিখে আসছি না? কি করব? হাফ, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করবো, আবার ওইটা দিয়ে শেষ করবো। তাহলে -1 1 1 2 3 1, তারপরে আবার -1 1। ত্রিভুজ হোক চতুর্ভুজ সব প্রসিডিওর সেম, যেটা দিয়ে শুরু করবো আবার ওইটা শেষ করবো। এবার আবার যদি আমি গুণ করি তাহলে আসবে -2, এবারও গুণ করলে আসবে +1, এবারও গুণ করলে আসবে +3, আর এবারও গুণ করে আমরা কি বলছিলাম ভাইয়া? বিয়োগ করবো। তাহলে 1 1 গুণ করলে 1, 3 আর 2 গুণ করলে হচ্ছে -6, আর -1 × 1, তাহলে এমনি বিয়োগ করবো। তাহলে -1 এর সাথে -1 বিয়োগ, -1 এর সাথে বিয়োগ, -1 কে যদি বিয়োগ করি তাহলে +1। এখানে যদি একটু খেয়াল করি, এখানে 1 + 3 মানে কত? 4, 4 একে 5, 5 -2 -1 -3, -3 -6 হচ্ছে -9। আমরা জানি ক্ষেত্রফল কি হতে পারবে না, ঋণাত্মক। এখানে মডুলাস মূলত ইউজ করা হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আসবে -4, মডুলাস যেহেতু তাহলে +4, তাহলে কাটাকাটি করলে কত আসবে ভাইয়া? 2। তাহলে অ্যান্সার নাম্বার কত ভাইয়া? অ্যান্সার নাম্বার হচ্ছে বি। আশা করি বুঝতে পারছি। সো আমরা এখানে মাইনাস আসার রিজন হচ্ছে যে আসলে আমরা ঘড়ি কাটার দিকে ধরে ফেলছি বিন্দুগুলোকে। সো এই জিনিসগুলো আশা করি পারি আমরা, এগুলো আসলে এত এক্সপ্লেন করার আশা করি প্রয়োজন হবে না। ওকে, চলো ভাইয়া, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে 8 এবং 9 নম্বর। এটা আসলে সরলরেখা থেকে দেওয়া হয়েছে। বলছে x - √3y = যদি 6 একটি সরলরেখা হয়, রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাইয়া? ভাইয়া আমরা এরকম জায়গায় একটা সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা সমীকরণ থেকে ঢাল বের করতে পারি। ভাই আমরা ঢাল কত ওয়েতে দেখে আসছি? 3টা ওয়েতে। যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে m = কি? tan থিটা। যদি ভাই বিন্দু দেওয়া থাকে y2 - y1 x2 - x1। এরপর ভাইয়া যদি সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ দেওয়া থাকে তাহলে ঢাল শিখেছিলাম মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। বলছিলাম এই মাইনাস তো তখনই হবে যদি এক্স এবং ওয়াই একসাথে থাকে, এক পাশে থাকে, এক পাশে থাকে। যদি এক্স এবং ওয়াই ভিন্ন পাশে থাকে তাহলে এই মাইনাসটা দেওয়া লাগবে না, শুধুমাত্র হবে কি এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এখানে আমাকে সমীকরণ দেওয়া আছে, এক সমীকরণ দেওয়া আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে আমরা লিখতে পারি m = tan থিটা মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। স্যার এক্স এর সহগ 1 আর ওয়াই এর সহগ হচ্ছে -√3, তাহলে আছে 1/√3। টেন কত ডিগ্রি ভ্যালু? 1/√3। টেন হচ্ছে 30 ডিগ্রি ভ্যালু 1/√3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। আমাদের অ্যান্সার কত? এ। আশা করি বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের সমীকরণ দেওয়া ছিল, প্রথমে ঢাল বের করছি, আর আমরা জানি ঢাল মানে টেন থিটা, তাহলে সেখান থেকে থিটা মান চলে আসছে। ওকে ভাইয়া, পরবর্তী কোশ্চেন আসেন। উদ্দীপকের রেখাটির উপর এত বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ। উদ্দীপকের রেখাটা কি ছিল ভাইয়া? উদ্দীপকের রেখাটি ছিল x - √3y = 6। এই রেখার উপর এত বিন্দুগামী লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। ভাইয়া আমরা কি একটা সমীকরণ দেওয়া থাকে তার লম্ব রেখার সমীকরণ বের করার দুইটা প্রসিডিও দেখছি। আচ্ছা, এখন লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। ভাইয়া আমরা দেখছিলাম যদি লম্ব রেখার সমীকরণ দেয় এক্স এর সহগ যাবে ওয়াই, ওয়াই এর সহগ যাবে এক্স এ। এক্স এর সহগ কত দেওয়া আছে? 1, এটা যাবে ওয়াই এর সাথে। ওয়াই এর সহগ কত দেওয়া আছে? -√3, এটা যাবে এক্স এর সাথে। প্লাস কে, যে কোনো একটা চিহ্নের পরিবর্তন করবো, যেখানে এটার সামনে কিছু না থাকবে প্লাস, এর সামনে মাইনাস আছে, তো এটাকে যদি প্লাস বানিয়ে দিই, এটাকে প্লাস রাখলাম, তো যে কোনো একটা চিহ্নের পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। এবং লম্ব রেখার উপর কত বিন্দুগামী? √3, 2 এত বিন্দুগামী। তাহলে আমরা এই বিন্দুটা বসাই, সমীকরণটাকে সিদ্ধ হবে না, তাহলে আমরা এক্স এর মান বসাই দিই √3 + 2 + k = 0। সুতরাং k ইকুয়াল আসবে √3 গুণ করলে হচ্ছে 3, 3 আর 2 হচ্ছে 5, 5 করে বসে নিলে -5। সুতরাং আমাদের সমীকরণ হচ্ছে √3x + y - 5 = 0। দেখেন তো কত নম্বর অপশন? √3x + y - 5 = 0। তাহলে আমাদের কত নম্বর অপশন? অপশন নম্বর বি। আশা করি বুঝতে পারছি। সরলরেখা থেকে আমরা 4টা কোশ্চেন, সরি 5টা কোশ্চেন পাইছি, ম্যাট্রিক্স থেকে 4টা কোশ্চেন পাইছি প্রিভিয়াস ইয়ার সিলেট বোর্ড। ওকে, চলো আমরা এরপরে দেখি আর কোনো কোশ্চেন সরলরেখা থেকে আসছে কিনা। নো, এবার আসছে ভাইয়া বৃত্ত থেকে। বৃত্ত থেকে বৃত্তের একটা আদর্শ সমীকরণ দেওয়া আছে, সেক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন বলছে নিচের কোনটি। ওকে ভাই, আমরা একটু যদি খেয়াল করি, এটা একটা বৃত্তের সমীকরণ, রাইট? বলছে বৃত্তের ক্ষেত্রে f = 0, বৃত্তটির কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়। আমরা জানি এরকম সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। স্যার একটা বৃত্ত যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে তার y এর ভ্যালু 0, আর y মানে কি? -f, তাহলে f এর ভ্যালু যদি 0 হয়, f এর ভ্যালু 0, তাহলে 1 নম্বরটা অ্যান্সার রাইট। পরেরটা বলছে g² = c,
ভিতরে যদি এক্স অক্ষকে স্পর্শ করে ভাইয়া, আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এক্স অক্ষের এক্স এর সাথে কি আছে জি, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কয়ার ইকুয়াল সি। এক্স অক্ষকে, এটা হচ্ছে এক্স অক্ষকে। আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই সাথে কি আছে এফ, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি এফ স্কয়ার ইকুয়াল সি। ভাই মনে রাখার জন্য বলছিলাম, কিন্তু এখানে দেওয়া আছে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত বলে দেওয়া আছে জি স্কয়ার ইকুয়াল সি, তাহলে এটা ভুল। কথা বুঝতে পারছি কিনা ভাই? এটা যেহেতু ভুল, আমার অপশন চেক করার দরকার নেই, কারণ আমরা এখানে অপশন দিয়ে তাকাইলে বুঝতে পারতেছি যে কোনো জোড়া জোড়া হবে, তাহলে অ্যান্সার হবে একাত্তিক। আর যদি বলি মূল বিন্দু, আমি মূল বিন্দু আমি জিরো জিরো বিন্দু যদি বসে, তাহলে সি এর ভ্যালু কত আসবে জিরো, তাহলে একাত্তিক হচ্ছে আমার অ্যান্সার, অপশন নম্বর বি। আশা করি বুঝতে পারছি, ক্লিয়ার। সো বৃত্ত সম্পর্কে আপনার বেসিক আইডিয়া থাকা লাগবে এই কোশ্চেনটা অ্যান্সার করতে গেলে। ওকে চলো এরপরে কোশ্চেনটা দেখি। এখানে দেখবো যে আমাদেরকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তটি এক্স অক্ষ স্পর্শ করলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কত, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। ভাই এক্স অক্ষকে একটা বৃত্ত যদি স্পর্শ করে, তাহলে তার ওয়াই এর ভ্যালু কত হবে? জিরো হবে। ওয়াই এর ভ্যালু কত হবে? হ্যাঁ জিরো হবে। তাহলে আমরা এখানে জিরো বসাই দেবো, আমরা এখানে কি বসাই দেবো? জিরো বসাই দেবো। এটাতেও জিরো বসাই দেবো। তাহলে আমাদের সমীকরণ আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল জিরো। তাহলে ভাই এটা কি লিখতে পারি কিনা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র যদি দেখতে পারি, তাহলে এক্স ইকুয়াল কত আসবে 2, তাহলে আমাদের বিন্দুটা স্থানাঙ্ক হবে 2,0, 2,0। কথা বুঝতে পারছি কিনা ভাইয়া? কথা বুঝতে পারছি কিনা? এরপরে কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, আমাদেরকে এরপরে ভিতরে আরেকটা কোশ্চেন করা হয়েছে, যেটা কি একটা বিন্দু হতে একটা বহিস্থ বিন্দু নাকি অন্তস্থ বিন্দু, এটা আমরা স্পর্শ দৈর্ঘ্য যেহেতু জানা যাচ্ছে, তাহলে অবশ্যই বুঝতে পারি একটা বহিস্থ বিন্দু। বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। ভাইয়া আমরা বলছিলাম যদি এরকম দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এরকম যদি একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা কি করবো? স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বললে আমরা এটাকে রুট করবো, আর এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় y1 বসে দেবো, তাহলে যে দৈর্ঘ্যটা বের হবে এটা স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে দেখেন আমাদের সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কত বসে দিব? এই যে x1 কত দেওয়া আছে -5, তাহলে x1 স্কোয়ার প্লাস ওয়াই জায়গায় y1 বসে দিব 1 স্কোয়ার মাইনাস 6 এক্স এর ভ্যালু দেওয়া আছে -5। যদি আমি ক্যালকুলেশন করি 5 কে স্কোয়ার করলে আসবে 25, আর মাইনাস কি স্কোয়ার করলে তো প্লাস, প্লাস 1 মাইনাস আছে প্লাস 5 6 30, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 55 56, √56, √56 মানে হচ্ছে 4 4 56, তাহলে 2 √14, 2 √14। আশা করি বুঝতে পারছেন, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। আমাদেরকে এখন আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, এবং বলছে বৃত্তের কোনো স্পর্শক, কোনো এটা হবে কোনো স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কোন কোন সমীকরণটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কথা হচ্ছে এটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে আমরা দেখতে পারি বৃত্তের কেন্দ্র থেকে ওই কোন স্পর্শক রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, কারণ আমরা পড়ছিলাম কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আমরা এখানে অপশন টেস্ট করতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি সমীকরণ বের করতে পারি, কারণ আমরা একটা জানি ওয়াই ইকুয়াল mx প্লাস সি, এটা যদি একটা স্পর্শকের সমীকরণ হয় এবং বৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি আর স্কোয়ার বা এ স্কোয়ার হয়, তখন স্পর্শ করার শর্ত আমরা পড়ে আসছি সি ইকুয়াল প্লাস মাইনাস a√1 প্লাস এম স্কোয়ার। এখন কেউ যদি এটা মুখস্থ থাকে, তাহলে সে এভাবে বের করতে পারবে। আর কেউ যদি ওই যে কেন্দ্র থেকে স্পর্শকের লেখার লম্ব দূরত্ব বের করতে পারে, তারটাও রাইট। আমরা লম্ব দূরত্ব কেমনে বের করছিলাম ভাইয়া? x1 এবং y1 বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, রেখাটা যদি হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তখন লম্ব দূরত্ব শিখছিলাম ডি ইকুয়াল মডুলাস অফ, নিচে হচ্ছে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এ আর বি, আর উপরে হচ্ছে এক্স এর জায়গায় x1, ওয়াই এর জায়গায় কি বসে যাবে y1। এটা যদি বের করতে পারি তাহলেও হবে। তাহলে চলুন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমাদের বলে দেওয়া আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, তাহলে আমাদের ঢাল কত হবে 1/√3। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই রেখার ঢাল হচ্ছে √3/1, তাহলে এটাও বাদ, অপশন বাদ। এটা √3/1, এটাও বাদ। তাহলে আমাদের অ্যান্সার এই দুটার মধ্যে একটা, এই দুটার মধ্যে একটা। আমরা যে কোনো একটা চেক করলে অপরটা এমনি বুঝতে পারবো। তাহলে আমরা চেক করি লম্ব দূরত্ব দিয়ে যদি চেক করি, তাহলে আমরা দেখবো ডি ইকুয়াল, এই যে এই সমীকরণটা নিই, এক্স এর জায়গায় যদি x1 বসে, এক্স এর জায়গায় যদি এক্স নিচে হচ্ছে সরি এক্স এর জায়গায় x1 বসলে কত আসবে? x1 কত দেওয়া আছে? বৃত্তের কেন্দ্র 0 0, বৃত্তের কেন্দ্র কত ভাইয়া 0 0, এরকম সমীকরণ দেওয়া থাকলে বৃত্তের কেন্দ্র কত হবে 0 0। তাহলে এখানে এখানে কত বসে দিব 0, পরের জায়গায় কত বসে দিব 0, তাহলে প্লাস মাইনাস কত আসবে 6, নিচে হচ্ছে এক্স এর সহগের স্কোয়ার, এক্স এর সহগ কত 1, আর ওয়াই এর সহগ কত -√3 হোল স্কোয়ার। যদি করি উপর আসবে প্লাস মাইনাস রুট করলে মডুলাস যেহেতু আছে তাহলে আসবে 6, 1 স্কোয়ার মানে 1, আর √3 স্কোয়ার মানে 3, 3 প্লাস 1 মানে হচ্ছে 4, 4 কে রুট করলে আসবে কত 2, অ্যান্সার কত আসতেছে 3। আর দেখেন তো এই যে 9 স্কোয়ার, এটা মানে কি 9 মানে কি 3 স্কোয়ার না? তাহলে ভিতরে সেটা কত আসতেছে 3, অপশন নাম্বার, আমরা বলতে পারি কি সি। এভাবে বের করতে পারি।
আরেকটা বের করতে পারি সি এর মান। আমরা তো একটা ঢাল জানি, ঢালের মান কত হবে? ঢালের মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে বসাই দিতে পারি এ প্লাস মাইনাস, এখানে বসাই দিতে পারি 1 + 1/√3 হোল স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে করলে আপনার সি এর মান চলে আসবে, আর সি এর মান চলে আসলে আপনি বুঝতেই পারবেন অ্যান্সারটা কি হবে। সো আমার মতে আপনার আসলে কেস নাম্বার এই যে লম্ব দূরত্ব দিয়ে করলে আসলে অনেক সময় কম লাগবে, এটা তো আপনাকে মুখস্থ রাখতে হবে, সময় কষ্ট হয়ে যাবে। ওকে ঠিক আছে হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেন আগে। আমাদেরকে সেক স্কোয়ার সামথিং কিছু মাইনাস কট স্কোয়ার সামথিং কিছু ইকুয়াল কত, এটা আমাকে জানতে চাইছে। এটাকে ভাই আমরা ক্যালকুলেটর বসাই দিতে পারবো না, এটাকে আমরা ক্যালকুলেটর বসাই দিতে পারবো না। সো এটা আপনাদের ক্যালকুলেটর আপনার জন্য রেখে দিলাম। ওকে, আমরা পরবর্তী আগে। ভাইয়া এম ইকুয়াল দেওয়া আছে sin 20 ডিগ্রি, তাহলে sin 40 ডিগ্রি ভ্যালু কত জানতে যাচ্ছে, মানে যেটা দেওয়া আছে তার থেকে ডাবল, তার থেকে ডাবল, তাও সাইন আকারে। তাহলে আমরা কি এরকম সাইন সাইন টু থিটা একটা সূত্র শিখছিলাম কিনা, যেটা হচ্ছে কোনকে ডাবল করে অথবা কোনকে অর্ধেক করে, উল্টা কথা বললে। কারণ কি দেখেন তো, সাইন টু থিটার সূত্র কি পড়ছিলাম, টু সাইন থিটা কস থিটা, এখানে আছে কত টু থিটা, এখানে কত হয়ে যাচ্ছে থিটা, তাহলে কি কোনকে অর্ধেক করতেছে, উল্টা যদি চিন্তা করতে এখানে কোনটাকে কি করতেছে ভাইয়া, দ্বিগুণ করতেছে। এখন সাইন থিটার ভ্যালু কত, মানে সাইন এই যে এই টু থিটা মানে হচ্ছে sin 40 ডিগ্রি, সাইন কত ডিগ্রি ভাইয়া 40 ডিগ্রি, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি 2 sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। স্যার sin 20 ডিগ্রি ভ্যালু কত দেওয়া আছে এম, তাহলে এটার পরিবর্তে 2 এম, একটা সূত্র 2 আর এখানে এম আছে। cos 20 ডিগ্রি পরিবর্তে লিখতে পারি আমরা ইচ্ছা করলে cos স্কোয়ার, এখানে এটা পরিবর্তে লিখতে পারি cos স্কোয়ার 20 ডিগ্রি, রুট করলে স্কোয়ার রুট কাটা যাবে। এর cos স্কোয়ার থিটার লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা। স্যার sin 20 ভ্যালু কত এম, তাহলে এম স্কোয়ার, এখানে থাকতেছে 1 - m স্কোয়ার, আর তার আগে ছিল কত 2m, তাহলে sin 40 ডিগ্রি ভ্যালু কত আসতেছে 2m ইন্টু 1 - m স্কোয়ার। তাহলে অপশন নাম্বার কত ভাইয়া এ, অপশন নাম্বার কত ভাইয়া এ। আশা করি বুঝতে পারছি ভাইয়া, আশা করি বুঝতে পারছি। এর পরবর্তী কোশ্চেন দেখি। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাকে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, সবগুলো বাহুর মান দেওয়া আছে, আমাকে এই কোণের মান বের করতে বলছে। ভাইয়া আমরা এরকম একটা কজ ল শিখছিলাম, যেখানে একটা কজ ল শিখছিলাম যেখানে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অপর কোণ কোণ জানতে চায় তাহলে বের করার সূত্র। যেহেতু আমাদের এই কোণ জানা যাচ্ছে, তাহলে এই কোণের বিপরীত বাহুকে আমরা ধরে নিচ্ছি ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহুকে আমরা ছোট হাতের কত ধরে নিব বলছিলাম বি। সি কোণের বিপরীত বাহুকে ছোট হাতের সি বলছিলাম। তো আমি বলছিলাম কজ এ সূত্রটা হবে এরকম, এর সূত্রটা এরকম হবে যে এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তাহলে এখানে দেখেন আপনি যদি মানটা বসায় দেন, মানটা বসায় দেন, তাহলে দেখবেন আপনি সুন্দর মতো বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মানে 16, সি স্কোয়ার মানে হচ্ছে 25, আর রুট ওভার 61 স্কোয়ার মানে হচ্ছে 61 বাই 2 × 4 × 5। তাহলে একটু যদি খেয়াল করেন এটা হবে 31, 60, 31, সরি 41, 41 থেকে যদি 61 বিয়োগ করেন তাহলে পাবেন হচ্ছে -20, নিচে হচ্ছে 40, তাহলে এখানে আসবে -½ আর cos কত ডিগ্রি হলো মাইনাস 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার নাম্বার কত হ্যাঁ ডি, অ্যান্সার নাম্বার কত ডি। কথাই বুঝতে পারছেন কিনা, কথাই বুঝতে পারছেন কিনা। এর পরবর্তী কোশ্চেন, আগের কোশ্চেনটাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ভাইয়া আমি কি এই কোণটা কি বের করছি কিনা, এই কোণটা কি বের করে ফেলছি কিনা। ভাই আমরা কি একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছি না, হাফ ইন্টু ওই দুইটা বাহুর মধ্যবর্তী বাহুর দৈর্ঘ্যের গুণফল, তাহলে বি এবং সি যেটা গুণফল ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ, বি এর ভ্যালু ধরছিলাম 4 আর সি এর ভ্যালু ধরছিলাম 5 ইন্টু সাইন 120 ডিগ্রি হচ্ছে -½ তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস এটা মাইনাস কি মাইনাস একটা চলে আসবে। আর দেখেন তো দুই দুগুণে কত হয়, দুই দুগুণে কত হয় 4, নিচের 4 উপরের 4 মারামারি যাবে, তাহলে অ্যান্সার আসছে -5। আর ক্ষেত্রফল কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না, ক্ষেত্রফল কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না, তাহলে অ্যান্সার হবে 5। অ্যান্সার কত হবে 5, কিন্তু অপশন নাম্বার দেওয়া নাই, অপশনে দেওয়া নাই, অপশনে ও সরি এটা sin 120 ডিগ্রি, দুঃখিত দুঃখিত দুঃখিত। sin 120 ডিগ্রি হচ্ছে √3/2, √3/2, তাহলে অ্যান্সার হবে 5 √3, অ্যান্সার হবে 5 √3, 5 √3 মানে হচ্ছে 8 পয়েন্ট সামথিং, আপনারা এখান থেকে ক্যালকুলেট করে দেখবেন। ওকে ভাই আমরা পরবর্তী কোশ্চেন আপনি লিমিট sin 2x/5x এটা মানে যাচ্ছে। ভাইয়া আমি বলছিলাম ক্লাসের মধ্যে বারবারই লিমিট x → 0 যদি দেওয়া থাকে তাহলে সাইনের ভিতরে যা থাকবে নিচেও যদি তাই থাকে তাহলে তার ভ্যালু হয়ে যাবে কত 1, বলছিলাম কিনা। ওকে তাহলে একটু খেয়াল করেন এটাকে কি আমরা এভাবে লিখতে পারি কিনা, লিমিট x → 0 সাইনের ভিতরে কত আছে 2x, সাইনের ভিতরে কত আছে 2x, নিচেও 2x লিখে দিলাম, নিচেও 2x লিখে দিলাম। তাহলে এই টু কি আগে ছিল, এই টু কি আগে ছিল না, ছিল না, তাহলে কোথায় গুণ করছি নিচে গুণ করছি, তাহলে উপরে গুণ করে দিই। আর আগে একটা 5 ছিল x এর সাথে সেটা লিখে নাই, তাহলে এটা লিখে দিই। তাহলে সাইনের ভিতরে যা আছে নিচেও তাই আছে, তাহলে এই পুরোটার ভ্যালু কত হয়ে যাবে 1, আর 1 × 2/5 অ্যান্সার কত হবে 2/5, অপশন নম্বর ডি। আশা করি বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেন e⁻ln x কে ডিফারেন্সিয়েট করলে কত। ভাইয়া যে জানে ই এবং লন পরস্পর বিপরীত, বিপরীত অপারেটর, তাহলে ই এবং লন কেটে কেটে যাবে, তা থাকবে এক্স, আর এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে অ্যান্সার হচ্ছে বি। খুবই সিম্পল, খুবই সিম্পলি। ভাইয়া ই
এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ইউ ইন্টু বি এর সূত্র, দুটো ফাংশন গুণ আকারে আছে, ইউ ইন্টু বি এর সূত্র বলছিলাম। এটা হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের সূত্র। একটাকে বসান, অপরটাকে ডিফারেন্সিয়েট করেন। এক্স কে বসান ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কে আবার বসান, এক্স কে ডিফারেন্সিয়েট করেন, তাহলে 1 পাবেন। তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স। অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। পরবর্তী আসেন, 1/x কে 3 টাইমস ডিফারেন্সিয়েট করতে বলছে। 1/x কে কত টাইমস ডিফারেন্সিয়েট করতে বলছে? 3 টাইমস। এটা হচ্ছে 0 টাইমস, 0 টাইমস ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x অথবা x ইনভার্স 1, এক্স টু দি পাওয়ার n এর সূত্র করবো। 1 টাইমস ডিফারেন্সিয়েট করলে আমরা জানি -1 সামনে চলে আসবে, -1 সামনে চলে আসবে, আর এটা থেকে 1 বিয়োগ করা হবে, তাহলে x ইনভার্স 2। 2 টাইমস ডিফারেন্সিয়েট করলে -1 -2 গুণ আকারে চলে আসবে, x এর পাওয়ার ইনভার্স 3 হবে। 3 টাইমস করলে এটা বেলা আসবে -1 -2 ইন্টু -3 ইন্টু এক্স ইনভার্স 4। তাহলে বলতে পারি যে 3 টাইমস করলে এখানে 4 আসবে, 3 টাইমস করলে এখানে 4 আসবে, 3 টাইমস করলে কত আসবে? 4 আসবে। তাহলে আর n টাইমস করলে কত আসবে? এখানে n+1। আর এখানে আসবে 3 টাইমস করলে -1 -2 -3 এরকম গুণ আকারে আসবে, ক্রমিক আকারে গুণফল আসবে। তাহলে এটা রেজাল্ট কত আসবে? এটা রেজাল্ট আসবে -6 ইন্টু এক্স ইনভার্স 4, মানে 1/x টু দি পাওয়ার 4। তাহলে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 6 ইন্টু 1/x টু দি পাওয়ার 4। স্যার 6 কে চাইলে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, 6 কে চাইলে আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে -3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার নাম্বার হচ্ছে, অ্যান্সার নাম্বার কত? অ্যান্সার নাম্বার হচ্ছে এ। অ্যান্সার নাম্বার কত ভাইয়া? এ। আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী যান, ইন্টিগ্রেশন আসছে ভাইয়া, ইন্টিগ্রেশন আসছে, ইন্টিগ্রেশন আসছে ভাইয়া। আমরা 10x এর কোন ইন্টিগ্রেশন সূত্র শিখাইছি? অনুসিদ্ধান্ত। যদি মনে না থাকে তাহলে ভাই আমি এরকম একটা কথা বলছিলাম, নিচে যদি একটা ফাংশন থাকে তাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরে পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা, লন অফ নিচেরটা। বলছিলাম কিনা? লন অফ নিচেরটা। তাহলে একটু যদি খেয়াল করেন, 10x কে আমরা এভাবে লিখতে পারি সাইন বাই কজ এক্স ইন্টু ডিএক্স। cos x কে ডিফারেন্সিয়েট করে কত পাওয়া যায়? -sin x। কিন্তু -sin x আছে না, sin x আছে, এখানে একটা মাইনাস দিই, বাইরে একটা মাইনাস দিই। এবার যদি খেয়াল করেন, মাইনাস মাইনাস গুণ করা হলে প্লাস হবে, তাহলে যা আছে তাই। cos x কে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায় -sin x। তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া বলছিলাম লন অফ নিচেরটা প্লাস সি। তাহলে অপশন নাম্বার 1 রাইট, অপশন নাম্বার 1 রাইট। এখন এখানে বলতেছে cos না রেখে এখানে sec করছে। ভাইয়া আমি ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি না, লন অফ 1/sec x। তাহলে আমরা যে 1/sec x মানে cos x। স্যার লনের ভিতরে যদি বিয়োগ থাকে আমরা বলছিলাম ভাগ আকারে লেখা যাবে, সরি ভাগ থাকলে বিয়োগ আকারে লেখা যাবে। তাহলে এটা লেখা যাবে লন 1 মাইনাস লন sec x প্লাস সি। স্যার লন 1 এর ভ্যালু 0, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে পাওয়া যাবে লন sec x, লন sec x। তাহলে 1 আর 2 রাইট। কট এক্স রাইট? নো, কারণ cos কে কট করতে হলে আবার সাইন দিয়ে গুণ করতে হবে, উপরে সাইন দিয়ে গুণ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, 1 আর 2। ভাই বলছিলাম ক্লাসে বারবারই এই টাইপের কোশ্চেনগুলো আসে। আসেন ভাইয়া, আবার ইন্টিগ্রেশন করতে বলছে কাকে? যে আপনাকে উপরে দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার 4, নিচে আছে x ইনভার্স x টু দি পাওয়ার 1/3। তাহলে ভাইয়া আপনি এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন, এটাকে এভাবে লিখতে পারেন, ভিত্তি সেম ভাগাকার আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1/3। 5টা বের হয়ে যাবে, 5টা বের হয়ে যাবে। x টু দি পাওয়ার n কি ইন্টিগ্রেশন করলে কি হয়? x টু দি পাওয়ার n+1, n+1 বাই n+1। কথা বুঝতে পারছি কিনা? এখন যদি আমরা একটু লসাগু করি, লসাগু করি, তাহলে এখানে চলে আসবে 5 ইন্টু, একটা লসাগু করলে হবে, অপরটা সেম অ্যান্সার। এখানে আসবে 3, এখানে 3 4 12 -1 প্লাস 3, এখানেও সেম জিনিসটা আসবে, এখানে সেম জিনিসটা আসবে। তাহলে এখানে বলতে হবে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার কত আসবে? 12, 12 আর 3 কত? 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14, তাহলে 14/3। তাহলে এখানেও আসবে 14/3। এই 3 কোথায় চলে যাবে? উপরে চলে গেলে আর উপরে আসবে 15/14 ইন্টু এক্স টু দি পাওয়ার 14/3। তাহলে অ্যান্সার নাম্বার কত? অ্যান্সার নাম্বার হচ্ছে ডি। অ্যান্সার নাম্বার কত ভাইয়া? ডি। পরবর্তীতে লন এক্স কি ইন্টিগ্রেশন করতে বলছিলাম ভাইয়া, এটা একদম কমন এমসিকিউ, খুবই কমন এমসিকিউ। এটা ইউনিট বি এর সূত্র, ইউনিট বি এর সূত্র। আমরা বলছিলাম এখানে মনে মনে একটা 1 ধরবো, মনে মনে একটা 1 ধরবো, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। আমরা প্রথমে লিমিট ছাড়াই করি। তো বলছিলাম যাকে ইন্টিগ্রেশন করা যাবে না তাকে ইউ ধরবো, অপরটাকে ভি ধরবো। তাহলে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন সূত্রটা কি ছিল ভাইয়া? ইন্টু ভি এর ইন্টিগ্রেশন সূত্র কি ছিল? ইউ কে রাখবো, বি কে ইন্টিগ্রেশন করবো, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, যাকে ইউ ধরছি তাকে ডিফারেন্সিয়েট করবো, ইন্টিগ্রেশন অফ যাকে ভি ধরছি তাকে আবার ইন্টিগ্রেশন করবো, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার হচ্ছে ডিএক্স। এখানে কাকে ইন্টিগ্রেশন করবো? লন এক্স কি ইউ ধরবো, এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, কারণ লন এক্স এর ইন্টিগ্রেশন সূত্র নাই। লন এক্স কে বসে রাখবো, 1 কে ইন্টিগ্রেশন করলে আসে ভাইয়া এক্স, 1 কে ইন্টিগ্রেশন করলে আসে এক্স, মাইনাস লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/x।
আর ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স ইন্টু ডিএক্স, এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে ওয়ান, ওয়ানকে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, তাহলে এক্স লন এক্স মাইনাস এক্স, এটার মধ্যে তো লিমিট বসাবে কত, 2 থেকে 4, 2 থেকে 4, তো এক্স এর ভ্যালু প্রথমে আপার লিমিট বসে 4 ln 4 -4, সূত্রে -2 বসাবো, 2 ln 2 মাইনাস মাইনাসে কি যাবে +2, যদি একটু খেয়াল করেন এই 4 কে চাইলে আপনি লিখতে পারেন 2 স্কোয়ার, এই দুটো চলে আসবে সামনে, সামনে চলে আসবে 4 2 8 ln 2, ঠিক আছে, 2 ln 2 -2 -4 +2 -2, 8টা ln 2 থেকে 2টা ln 2 বিয়োগ করলে আসবে 6টা ln 2, 6 ln 2 -2, তাহলে অ্যান্সার হচ্ছে 6 ln 2 -2, অ্যান্সার নম্বর 1। আশা করি ইন্টিগ্রেশনের ব্যাপারটা বুঝতে পারছি। লাস্ট এমসিকিউ, e⁻x+2, এটাকে ইন্টিগ্রেশন করলে কত, এটাকে উপরে দেওয়া আছে e⁻x, নিচে দেওয়া আছে e⁻x+2। ভাই আমরা একটা কথা বলছিলাম একটু আগে, একটা এমসিকিউ করছিলাম যে ফাংশনকে, একটা ফাংশন যদি দেওয়া থাকে নিচে, সেটা ডিফারেন্সিয়েট করলে যদি উপরে পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা। তাহলে দেখেন তো, এই যে এই নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে e⁻x পাওয়া যায় না, কারণ 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা e⁻x+2। আপার লিমিট বসাইতে হবে 0 আর 1, তাহলে বসাই দিই লন অফ e⁻1 বসাই দিই e+2 মাইনাস 0 বসাইলে লন অফ e⁻0 ভ্যালু হচ্ছে 1, e⁻0 ভ্যালু 1, 1 + 2 মানে হচ্ছে 3, এটা তো আসতেছে, তাহলে লন e+2 মাইনাস লন 3, তাহলে লনে বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায়, বিয়োগ থাকলে কি লেখা যায়, ভাগ আকারে লেখা যায়, তাহলে এটা লিখতে পারি লন e+2, লন e+2, নিচে হচ্ছে কত আসবে 3, নিচে কত আসবে 3, e+2 নিচে কত আসবে 3, কথা বুঝতে পারছি কিনা, e+2 নিচে কত আসবে 3, তাহলে অ্যান্সার নাম্বার কত হবে, অ্যান্সার নাম্বার হবে ডি, অ্যান্সার নাম্বার কত হবে ডি। আশা করি বুঝতে পারছেন ভাইয়া, আশা করি সবাই বুঝতে পারছেন। সো আমাদের আর কোনো ইন্টিগ্রেশনের সূত্র আসলে এখানে নাই, আর কোনো ইন্টিগ্রেশনের সূত্র নাই। তো আমরা আশা করি আমাদের পুরো এমসিকিউ সবগুলা কভার করছি। 2025 সালে, সিলেট বোর্ড 2025 সালে যে ফার্স্ট পেপার থেকে যে এমসিকিউ গুলো আসছে, আমরা অলরেডি সেটা কভার করছি। সো আমরা এরপরে আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি আরেকটা এমসিকিউ সিরিজ নিয়ে করবো এবং পরবর্তী চ্যাপ্টার ওয়াইজ করবো। এ পর্যন্ত আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।